जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो পারস্করায় নমো ইয়াস্কায় চ। আজকের নতুন বিষয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে চত্বারি পদ জাতানি নিরুক্ত যেটা বিখ্যাত বচন, সেই বচনটা পড়ব। সেখানে আচার্য নিরুক্ত, কারের যিনি রচয়িতা আচার্য ইয়াস্ক, উনি নিঘণ্টুতে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই সমস্ত শব্দগুলোকে উনি মোটামুটি চারটা ভাগে ভাগ করেছেন। কি নাম দিয়েছেন? নাম, আখ্যাত, উপসর্গ এবং নিপাত। অর্থাৎ নিরুক্তে নিঘণ্টু গ্রন্থে থাকা সমস্ত শব্দগুলোকেই এই চারটা ভাগে ভাগ করা যেতে পারে, এটা আচার্য ইয়াস্ক মনে করেন। সেখানের মধ্যে প্রথম কি শব্দ রয়েছে? নাম এবং আখ্যাত। আজকের এই আলোচ্য বিষয় আমাদের এই দুটোই, নাম এবং আখ্যাত কি সেটা। পরবর্তী ভিডিওতে আমরা জানবো উপসর্গ কি এবং নিপাত কি। শুরু করা যাক আজকের ভিডিওটা। তোমরা দেখতে থাকো। আর যখন ভিডিওগুলো দেখবে তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে, প্রত্যেকটা জিনিস নোট করবে। ঠিক আছে? নোট করে রাখলে তবে তোমাদের মনে থাকবে, খালি শুনলে মনে থাকে না। দেখো, চত্বারি পদজাতানি নামাখ্যাতে চৌপসর্গ নিপাতাশ্চ, এটা হচ্ছে আমাদের নিরুক্তের একটা সূত্র। দেখো, নিরুক্ত পড়ার আগে একদম প্রথমে দেখো আমি দিয়ে দিলাম পুরো নিরুক্ততে আমাদের যতটা পাঠ্যে রয়েছে তার মধ্যে এই যে এখানে পাঁচটা বচন রয়েছে, বিভিন্ন আচার্যদের মত রয়েছে, এই পাঁচটা বচন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এই পাঁচটা বচন দিয়ে দেয়, যে এখানে জিজ্ঞাসা করে কোনটা কার মত। ধরো বলে দিল ইন্দ্রিয় নিত্যম বচনম ঔদম বরায়ণঃ, এগুলো ইন্দ্রিয় নিত্যম বচনম ইতি কস্য মতম। ইন্দ্রিয় হচ্ছে ইন্দ্রিয় মাত্র, মানে ধরো বর্ণ, বাক্য, পদ, এগুলো শুধুমাত্র ইন্দ্রিয়তেই নিত্য, বাকি সব জায়গাতে অনিত্য। বা কোন আচার্য রয়েছেন যিনি বর্ণ, পদ, বাক্যকে অনিত্য বলে মনে করেন। সেখানে ধরো ঔপমন্যব নাম দেওয়া হলো, ঔদম্বরের নাম দেওয়া হলো, বারসায়নী নাম দেওয়া হলো, শাকটায়ন নাম দেওয়া হলো। তোমাকে বলতে হবে শুধুমাত্র শব্দকে বা আমাদের যে বর্ণ, বাক্য, পদ রয়েছে এগুলোকে আচার্য বা নিরুক্তকার ঔদম্বরায়ন একজন ছিলেন, তিনি এগুলোকে শুধুমাত্র ইন্দ্রিয়তেই নিত্য, অর্থাৎ যতক্ষণ উচ্চারণ করা হয় ততটুকুনি এর স্থায়িত্ব, এরপরে এটাকে অনিত্য হিসেবে স্বীকার করেছেন। কিন্তু আমাদের আচার্য ইয়াস্ক এই মত মানেননি। তারপরে দেখো ২ নম্বরে এখানে রয়েছে, দেখো ষট ভাববিকারাহা ভবন্তি ইতি কস্য মতম, এটা কার মত? উত্তর কি হবে? বারসায়নিহি। বারস্যায়নিহি, বানানটা দেখে রাখবে। বারস্যায়নিহি, এটা হচ্ছে আমাদের আচার্য বারসায়নীর মত। ওনার মতে ষট ভাববিকার হয়, সেটা আমরা পরে আলোচনা করব। আর কি বলছে? ন নির্বদ্ধা উপসর্গা অর্থা নিরাহুরিতি শাকটায়নঃ। নিরুক্তকার শাকটায়ন কি মনে করেন? বা পূর্ববর্তী আচার্য ইয়াস্কের পূর্ববর্তী আচার্য শাকটায়ন, তিনি মনে করেন যে যে সমস্ত উপসর্গগুলো রয়েছে এই উপসর্গগুলোর আলাদা করে কোনো অর্থ নেই। এটা হচ্ছে আচার্য শাকটায়ন মনে করেন। আর গার্গীয়, একজন আচার্য রয়েছেন গার্গীয়, ইনি শাকটায়নের এই মতকে মানেন না। উনি বলেন উচ্চাবচাহা পদার্থাহা ভবন্তি ইতি গার্গ্যः। অর্থাৎ এই যে উপসর্গগুলো রয়েছে এই প্রত্যেকটি উপসর্গের অনেক অর্থ হয়, এমনটি মনে করেন আচার্য গার্গীয়। তাহলে বোঝা গেল। আর প্রথমে যে বচনটা রয়ে গেল নিগমনাৎ নিঘণ্টা বা উচ্চান্তে ইতি ঔপমান্যবাহা, ঔপমান্য একজন নিরুক্তকার বা ইয়াস্ক তার গ্রন্থে এনাকে স্মরণ করেছেন উপমন্ডব নিরুক্তকার। এর মানে কি? যে নিগমনাথ, অর্থাৎ এখান থেকে অর্থ বোঝা যায়, তাই নিঘণ্টা বা উচ্চান্তে এটাকে, তাই এগুলোকে নিঘণ্টু বলা হয়। এটা প্রসঙ্গ ক্রমে আমরা যখন একদম সূত্র ধরে ধরে পড়বো সেখানে এই সূত্রগুলো আসবে। আমি মোটামুটি যে পাঁচজন আচার্যের নাম এখানে রয়েছে সেই পাঁচজন আচার্যের নাম এখানে তুলে রাখলাম, এই বচনগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? দেখা যাক এই বচনগুলো যখন আসবে আমরা পরে একটা একটা ধরে আলোচনা করব। এখানে শুধু আমি নামগুলোই বললাম। দেখো, প্রথমে সূত্র কি হচ্ছে? চত্বারি পদজাতানি নামাখ্যাতে চৌপসর্গ নিপাতাশ্চ। অর্থাৎ আচার্য ইয়াস্ক মনে করেন যে নিঘণ্টু গ্রন্থতে ১৭৭০টি শব্দ রয়েছে, এগুলোকে আমরা মোটামুটি এই চারটা ভাগে ভাগ করতে পারি। কি কি সেটা? একটা হচ্ছে নাম, একটা আখ্যাত, একটা উপসর্গ এবং একটা নিপাত। দেখা যাক নাম কাকে বলে আচার্য ইয়াস্কের মতে। দেখো,
আচ্ছা, প্রথমে আখ্যাতম রয়েছে। আখ্যাতম, আখ্যাতম মানে একদম সহজ কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে ক্রিয়াপদ বা তিঙন্ত পদ। সেটা কেমন? ধরো বললাম রামঃ পঠতি। এই যে পঠতি ক্রিয়াপদটা বললাম, এটাই হচ্ছে আখ্যাত। বোঝা গেছে? দেখো আচার্য ইয়াস্ক কি লক্ষণ দিয়েছেন? বলছেন ভাব প্রধানম আখ্যাতম। অর্থাৎ যেখানে ভাবই প্রধান থাকে সেটাই হচ্ছে আখ্যাত। আখ্যাত কথাটার কি করে নিষ্পত্তি হয়েছে? আং উপসর্গ পূর্বক, আং পূর্বক চকশিং ধাতু তার করণে ত প্রত্যয় করলে এই আখ্যাত কথাটা পাওয়া যায়। আচ্ছা দেখো হচ্ছে ভাব প্রধানম আখ্যাতম। ভাবঃ প্রধানম যত্র তদিদম ভাব প্রধানম। ভাব যেখানে প্রধান। এবার প্রশ্ন আসছে ভাব মানে কি? ভাব শব্দের অর্থ আচার্য ইয়াস্কু বলছেন, টিকাকাররা বলছেন ভাব মানে ভাবঃ, ভাবনা, উৎপাদনা, ক্রিয়া, অসত্ত্বভূতঃ, তিং। এগুলো সব একই অর্থ। মানে ভাব আমরা বলি না ভাব বাচ্চে হয়েছে। ভাব মানে হচ্ছে ক্রিয়া বা তিং। আচ্ছা, এখানে দেখো আখ্যাতের ৪ টা অর্থ হতে পারে। কি, কি ৪ টা অর্থ হয়? একটা হচ্ছে ভাব, একটা হচ্ছে কাল, একটা কারক, সংখ্যা। এই ৪ টা অর্থ ভাবে এই আখ্যাতের হতে পারে। এই ৪ টা অর্থের মধ্যে যেখানে ভাবটাই সবথেকে বেশি প্রধান, সেটাই হচ্ছে আমাদের আখ্যাত। ধরো আমি বললাম পঠতি। এটা বললাম, এটা আখ্যাত বললাম। আখ্যাত কেন বললাম? দেখো এই যে পঠতি, এখানে অনেক রকম কাজ হচ্ছে। ধরো পঠতি মানে আচ্ছা পঠতির থেকে ভালো হচ্ছে গচ্ছতি বলে ভালো বুঝতে হবে। ধরো বললাম রামঃ বনম গচ্ছতি। এই যে গচ্ছতি যে ক্রিয়াটা বলছি, ক্রিয়াপদ বলতে আমরা শুধুমাত্র গমনটাকে বলবো না। ধরো এই যে রাম গ্রাম থেকে বনে যাচ্ছে, গ্রাম থেকে রাম বেরোলো, এক পা দুপা করে হাঁটতে আরম্ভ করলো এবং হাঁটতে, হাঁটতে সে রাস্তায় যেতে, যেতে অনেক পরে তার গ্রামে সে যেয়ে পৌঁছলো। তো এই পুরোটাকেই আমরা বলবো হচ্ছে গমন ক্রিয়া বা গচ্ছতি ক্রিয়া পুরোটাকে বলবো আমরা। ঠিক তেমনি পঠতি মানে শুধুমাত্র ওই যে একদম পড়বে, লিখবে টোটাল ক্রিয়াটাকেই আমরা বলবো পঠতি। তেমনই রয়েছে ধরো পচতি যদি বলা হয় রান্না করা, সেক্ষেত্রে ধরো উনুন জ্বালাবে, তাতে ভাতের জন্য তাতে হাঁড়ি দেবে, হাঁড়িতে চাল দেবে, জল দেবে, সিদ্ধ হবে। এই সবগুলোই হচ্ছে ওই ক্রিয়ার মধ্যে যুক্ত থাকবে। ধরো যখন বললাম পঠতি বা ধরো পচতি বললাম, সেখানে দেখো কটা জিনিস বোঝা যাবে। পচতি বললে বুঝতেই পারছো এক বচন বোঝাচ্ছি। পচন্তি মানে বহু বচন, তাহলে একজন কর্তা আছে এটা বুঝতে পারলাম, সংখ্যা বুঝতে পারছি, কর্তার সংখ্যা বুঝতে পারছি, কারক বুঝতে পারছি, এখানে কর্তার কাজ করছে। কাল, পঠতি বর্তমানে বর্তমানে লট হয়, লট লোকাল প্রয়োগ রয়েছে, অতএব কাজটা বর্তমানে হচ্ছে সেই কালটা বুঝতে পারছি। প্লাস এখানে একটা ভাব ক্রিয়া বোঝা যাচ্ছে, যে পঠন ক্রিয়া হচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো এই সবগুলোই হচ্ছে আখ্যাতের অর্থ। কিন্তু এতগুলো আখ্যাতের অর্থ থাকলেও যেখানে শুধুমাত্র ভাবটাই প্রধান, সেটাই হচ্ছে আখ্যাত। এটা হচ্ছে আচার্য ইয়াস্কের মূল মত। অনেকগুলো অর্থ থাকতে পারে ক্রিয়াপদে, তার মধ্যে সেখানে শুধুমাত্র যেখানে ভাবটাই প্রধান থাকে, সেটাই হচ্ছে আমাদের আখ্যাত। আচ্ছা, দেখো আখ্যাতকে টিকাকাররা বলছেন যে আখ্যাতম চতুর্বিধম। অর্থাৎ আখ্যাত ৪ ভাগে বিভক্ত হতে পারে। আমরা নিজেরও প্রয়োগ করি। ধরো পচতি দেবদত্তঃ, মানে দেবদত্ত রান্না করছে। আবার যদি বাক্যটা কর্মণি বাচ্যতে বলি তখন কি হবে? পচ্যতে ওদনঃ দেবদত্তেন। অর্থাৎ দেবদত্তের দ্বারা ভাত রান্না করা হচ্ছে। আর কি বলছে? তারপরে যদি আমরা যদি ভাবে বলি বাক্যটা কি হবে? ভূয়াতে দেবদত্তেন। এটা হচ্ছে ভাব বাচ্য হয়ে গেল। কর্মকর্তাটি কি হবে? পশ্চাতে ওদনঃ স্বয়মেব। এই ৪ টা ভাবেই আখ্যাত হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? আখ্যাত কোনটা? আখ্যাতের লক্ষণ কি? বলছে ভাব প্রধানম আখ্যাতম। যেখানে ভাবটাই প্রধান থাকে, অনেকগুলো অর্থ থাকলেও সংখ্যা, কারক, কাল এতগুলো থাকলেও যেখানে শুধুমাত্র ভাবটাই প্রধান, সেটাই হচ্ছে আমাদের আখ্যাত। এই আখ্যাতকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি, যেটা আচার্য ইয়াস্কের নিরুক্তকার যে টিকা রয়েছে টিকাকাররা বলেছেন কর্তরি, কর্মণি, ভাবে এবং কর্মকর্তরি। এগুলোর উদাহরণগুলো মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে দিবে, হয়তো বলবে যে ভূয়াতে দেবদত্তে ন, এখানে কোন অর্থে হয়েছে? আখ্যাতের ৪ টা অর্থের মধ্যে কোন অর্থ হয়েছে? তখন উত্তর বলতে হবে ভাব অর্থে হয়েছে। দেখো এখানে সব বাক্যতেই ক্রিয়াই প্রধান, তাই এটা হচ্ছে আখ্যাতের উদাহরণ। এগুলো সবগুলো হচ্ছে আখ্যাতের উদাহরণ, কারণ প্রত্যেকটা বাক্যতেই ক্রিয়া হচ্ছে এখানে প্রধান। বোঝা গেল? এরপর আমরা দেখব নাম। নামের লক্ষণ কি? বলছে সত্ত্ব প্রধানানি নামানি। অর্থাৎ নাম কোনটা? সহজ কথায় বলতে চাইলে যেটাকে আমরা সুবন্ত পদ বলি। ধরো বললাম রামঃ গচ্ছতি। গচ্ছতিটা চলে গেল আমার আখ্যাতের জায়গাতে। আর পড়ে রইল রাম। এই রামটাই হচ্ছে আমাদের সত্ত্ব প্রধানানি নামানি। অর্থাৎ এটাই হচ্ছে নাম।
বোঝা গেল? সত্ত্বম এষু প্রধানম তানি ইমানি সত্ত্ব প্রধানানি। সত্ত্ব প্রধানানি মানে কি? সত্যই যেখানে প্রধান। সত্য মানে কি? হচ্ছে সিদতি, গচ্ছতি, অন্বেতি, লিঙ্গ সংখ্যাদিকম ইতি সত্ত্বম। সত্ত্বম নাম দ্রব্যম। সত্ত্ব মানে হচ্ছে দ্রব্য। কি বলছে? দেখো এখানে সত্ত্বর মধ্যে অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে যেখানে শুধুমাত্র দ্রব্য ওটার মধ্যে একটা অর্থ রয়েছে, দ্রব্য একটা অর্থ। লিঙ্গ সংখ্যা যেখানে থাকে, লিঙ্গ ধরো আমি বললাম রামঃ, রাম বলে আমি বুঝতে পারছি লিঙ্গ বুঝতে পারছি, রামের সংখ্যা বুঝতে পারছি, একজন ব্যক্তিকেও বুঝতে পারছি। তো এতগুলো জিনিস থাকলে শুধুমাত্র সত্যটাই যেখানে প্রধান হবে সেটাই হচ্ছে নাম। সহজ কথাই হচ্ছে সুবন্ত পদগুলোকে আমরা সত্য বলতে পারি বা নামপদ বলতে পারি। দেখো এরপরে কি আসছে, উদাহরণ কি রয়েছে? যেমন গৌহু, অশ্বাহা, পুরুষাহা ইত্যাদয়ঃ। এই উদাহরণগুলো একদম বই থেকে তুলে দিচ্ছি আমি। তোমরা যারা বই ধরে ধরে পড়বে দেখবে এই সমস্ত উদাহরণগুলো বইয়ে রয়েছে। এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি একটু বইটা দেখে নাও একদম ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখো কি বলছে, ইয়াত্র, আচ্ছা তদ ইয়াত্রোভে ভাব প্রধানই ভবতঃ। যেখানে দুটোই থাকবে, নামও থাকবে আখ্যাত থাকবে, সেখানে কোনটা প্রধান হবে? বলছে সেখানে আখ্যাতটাই প্রধান হবে, আখ্যাতেরই প্রাধান্য থাকবে। এটা হচ্ছে এটা সহজ নিয়ম। তাহলে বোঝা গেল আখ্যাত মানে কি আর নাম মানে কি। আখ্যাত শব্দের সহজ অর্থ হচ্ছে ক্রিয়াপদগুলোকে বুঝবো, আর নাম শব্দ দ্বারা আমরা ক্রিয়াপদ ছাড়া যেটা রয়েছে কর্তা, ধরো আমাদের সুবন্ত পদ যেগুলো থাকছে, ধরো রামঃ, গৌঃ, অশ্বা, পুরুষঃ ইত্যাদি যে পদগুলো পাই সেগুলোকে আমরা নামপদ বলবো। নামপদের লক্ষণ কি? না সত্ত্ব প্রধানানি নামানি, আর আখ্যাতের লক্ষণ কি? ভাব প্রধান আখ্যাতম। বোঝা গেছে ভাব মানে ক্রিয়া। ক্রিয়া ৪ টা ভাগে ভাগ করা যায়। ব্যাস এইটুকুন জানলে আমাদের কাজ চলে যাবে। আর যদি এরকম প্রশ্ন আসে, যদি দুটোই এক জায়গাতে থাকে, তাহলে কোনটার প্রাধান্য বেশি হবে? না, বলা হচ্ছে ভাবের প্রাধান্য বেশি হবে। এরপর একটা জেনারেল কয়েকটা হলো সূত্র রয়েছে পরপর, ওই নিরুক্ততেই রয়েছে। সেটা দেখো কি বলছে? বলছে আখ্যাত মানে কি? আখ্যাতেন আচষ্টে, আখ্যাতের দ্বারা বলা হয়। কোনটাকে? ভাবম আখ্যাতেন আচষ্টে, ভাবকে আখ্যাতের দ্বারা বলা হয়। পূর্বাপরিভূতম। পূর্বাপরিভূতম মানে ধরো আমি রান্না করছি। রান্না করার জন্য ধরো ভাত রান্না করতে চাইছি। তাহলে প্রথমে আমাকে উনুন উনুনে কড়াই চাপাতে হাঁড়ি দিতে হবে, হাঁড়িতে জল দিতে হবে, তাতে চাল দিতে হবে, তাতে আগুন জ্বালাতে হবে, নিচে ইন্ধন দিতে হবে। তারপরে আস্তে ক্রমশ গরম হবে জলটা, তারপরে আস্তে আস্তে ভাত হবে। এই হচ্ছে নিয়ম। এই যে ধরো আমি উনুন জ্বালাচ্ছি, হাঁড়ি চাপাচ্ছি, তাতে চাল দিচ্ছি, এই সবগুলোই হচ্ছে পূর্ব অবয়বভূত, একটা অপরের সাথে মিলে একটা ক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে কি পচতি ক্রিয়াটা হচ্ছে। তো ধরো বলছে ব্রজতি পচতি ইতি উপক্রম প্রভৃতি অপবর্গ পর্যন্তম। ভাব বলতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে, ওই অতটা পর্যন্ত যতগুলো আমরা কাজ করছি মাঝখানে, সবগুলোকে আমরা ওই ভাবই বলবো বা আখ্যাতই বলবো। এটা একটা খুব সাধারণ জিনিস একটা। ধরো তুমি একটা কোনো কাজ করছো, একদম ওই কাজের ফলপ্রাপ্তির আগে পর্যন্ত যতগুলো তুমি কাজ করবে সবগুলোই ওই ক্রিয়ার মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। যেমন পচতি ক্রিয়ার মধ্যেই তোমার উনুনে হাঁড়ি চাপানো, তাতে জল দেওয়া, জল গরম করা সবগুলো ওর মধ্যে হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ভাব। যেমন হচ্ছে ব্রজতি, এটা বটা এখানে বর্গীয় হয়েছে, অন্তস্থ হবে, হ্যাঁ? ব্রজতি, পচতি, এই যে এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ওই আখ্যাতের মধ্যে পড়ে যাবে। আর নামের মধ্যে কোনটা পড়বে? বলছে মূর্তম সত্ত্বভূতম সত্ত্বনামাভিঃ ব্রজ্যা পক্তি ইত্যাদি। ধরো এই যে এই কথাটা ধরো যেখানে ব্রজ ধাতু রয়েছে, তাতে প্রত্যয় যোগ করে ব্রজ্যা কথাটা পেয়েছি। পক্তিতে পচ ধাতু রয়েছে, তিন তিন প্রত্যয় করে পক্তি কথাটা পাচ্ছি আমরা। দেখো এখানেও তো ধাতু রয়েছে, কিন্তু ধাতু থাকলেও এখানে ধাতুর অর্থটা প্রধান নয়। এখানে সত্ত্বের প্রাধান্য রয়েছে। সত্ত্বের প্রাধান্য রয়েছে, দেখো সুবন্ত পদ রয়েছে না শেষে? তাই এটা হচ্ছে দ্রব্য নাম। আর এগুলো হচ্ছে দেখো পচতি, ব্রজতি এগুলো সবই হচ্ছে আখ্যাতের উদাহরণ হয়ে যাবে। কিন্তু যে সমস্ত নামগুলো রয়েছে যেগুলো কোনো না কোনো ধাতু থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু ধাতু থেকে উৎপন্ন হলেও যদি সেটা ধাতুরূপ সাক্ষাৎ না হয়ে থাকে, যদি সেটা অন্য কোনো সুবন্ত রূপ পদ হয়ে যায়, ধরো রাম এরকম রূপ যদি হয়ে যায়, তাহলে সেগুলো কি হয়ে যাবে? সেগুলো সবই এই সত্য নামের মধ্যে, দ্রব্যের মধ্যে চলে আসবে। দ্রব্যের নামের মধ্যে চলে আসবে। নাম পদের মধ্যে চলে আসবে। ধরো আমি বললাম পাচকঃ, কারকঃ, কর্তা। দেখো কর্তা এখানেও আমাদের ধাতু রয়েছে। ধরো পাচক রয়েছে, এখানেও ধাতু রয়েছে। সব জায়গাতে ধাতু রয়েছে। কিন্তু ধাতু থাকলেও ধাতু এবং প্রত্যয় যোগেই তো একটা, এখানে আবার দুটো মত থাকবে। একটা মত হবে সমস্ত শব্দগুলোই কোনো না কোনো ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এটা একটা দল বলবে, আমরা পরে পড়বো। আর একটা দল বলবে না, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো সাক্ষাৎ ধাতু থেকে উৎপন্ন হয়নি। এরকম মত পাওয়া যায়। তো দেখো এই যে ব্রজ্যা পক্তি যে কথাটা রয়েছে, এখানেও ধাতু রয়েছে, কিন্তু ধাতু থাকলেও ধাতুটা এখানে প্রধান নয়। এখানে এখানে এর
সত্যটাই প্রধান। তাই এটা দ্রব্যের নাম হয়ে গেছে। আর অদহ প্রভৃতি যে সর্বনামগুলো রয়েছে, সেই সর্বনামগুলোর গ্রহণ তাহলে কোথায় হবে? আমরা বুঝে গেলাম যে, যে সমস্ত ধরো সুবন্ত পদ রয়েছে, ধরো রামঃ, শ্যামঃ, সীতা ইত্যাদি যে পদগুলো রয়েছে, এগুলো সবগুলোই যোগ হয়ে যাচ্ছে আমাদের দ্রব্য নামেতে, বা যেটাকে আমরা নাম বলছি তাতে যোগ হয়ে যাচ্ছে। আর ধাতুরূপগুলো যোগ হয়ে যাচ্ছে আমাদের আখ্যাতেতে। কিন্তু ধরো আরো তো থাকে সর্বনাম পদ থাকে, যেমন অদহ, সহ, তৎ, এতৎ, এগুলো সব সর্বনাম পদ। তো এগুলোর গ্রহণ কোথায় হবে? বলছে এগুলো সবই সত্ত্ব সামান্য, সব এগুলোও সব সত্ত্বের মধ্যে যোগ হয়ে যাবে, মানে সত্ত্ব প্রধানানি নামানি নাম পদে যুক্ত হয়ে যাবে, কিন্তু এটা সামান্য নাম বা সামান্য সত্ত্ব বলে পরিচিত হবে। আর গৌ রাস্বাহা পুরুষাহ আসতি, এগুলো হচ্ছে সত্ত্ব বিশেষাহ, এগুলো হচ্ছে বিশেষ সত্ত্ব রূপে রূপে পরিচিত হবে। তাহলে কি বুঝলাম আমরা? সামান্য সামান্য হচ্ছে তোমার নামপদ কোনগুলো বলবো? সর্বনামগুলোকে। আর গৌরাশ্ব পুরুষ হস্তি যে পদগুলো রয়েছে, এগুলোকে আমরা সত্ত্ব বিশেষ বলবো। আর ক্রিয়াপদের ক্ষেত্রে সমান দেখো, ভবতি, অস্তি, বর্ততে ইত্যাদি যে রূপগুলো রয়েছে না, ধাতু রূপগুলো রয়েছে না, যেগুলো কোথাও যদি কোনো ক্রিয়াপদ না থাকে আমরা অধ্যয়ন করি, ওগুলোকে বলা হচ্ছে সামান্য ক্রিয়াপদ। তাই বলা হচ্ছে ভাব সামান্য এগুলো। আর যেগুলো স্পেশাল ধাতু, ধরো বললাম আসতে মানে সে বসে আছে, সেতে মানে ঘুমিয়ে রয়েছে, ব্রজতি মানে হাঁটছে, চলে যাচ্ছে, তিষ্ঠতি মানে দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে বিশেষ ধাতু। তাই এগুলো হচ্ছে আমাদের কার মধ্যে যোগ হবে? এগুলো হচ্ছে ভাব বিশেষ। আর সত্ত্ববিশেষ বুঝতে পারলে, সত্ত্ববিশেষ মানে হচ্ছে ও সর্বনামগুলো, আর বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো সবই আসবে আমাদের সত্ত্ব বিশেষে। আর সত্ত্ব সামান্য বলতে ওই সর্বনামগুলো। আর ভাব সামান্য বলতে ওই সামান্য ধাতুগুলো, অর্থাৎ ভবতি, অস্তি, বর্ধতে, বিদ্যতে ধাতুগুলো। আর আস্তে, সেতে, ব্রজতি, তিষ্ঠতি, করোতি, পচতি ইত্যাদি যত ধাতু রয়েছে, যেগুলো স্পেশাল ধাতু যার কর্ম হয়, সেগুলো সব কোথায় আসবে আমাদের? সেগুলো সবই আসবে আমাদের এই ভাব বিশেষে। এই হচ্ছে আমাদের নাম এবং আখ্যাত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি এখানে। একদম সহজ কনসেপ্ট। এখানে খালি কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হবে। আমাদের পরীক্ষায় খুব বেশি প্রশ্ন কঠিন এখান থেকে আসে না। ওই লক্ষণগুলো জিজ্ঞাসা করে অনেক সময়তে, অনেক সময় হয়তো তোমাকে একটা এরকম উদাহরণ দিয়ে বলবে, এটা কার উদাহরণ বলো। ব্যাস, এটুকু জানলে আমাদের হবে। তাহলে আমরা বুঝে গেলাম ভাব কোনটা বলে, আখ্যাত কোনটা, আমাদের নাম কোনটাকে বলবো আর আখ্যাত কোনটাকে বলবো। একদম সহজ কথায়, যেটা ধাতুরূপ সেগুলোকে আমরা বলবো আখ্যাত, যেগুলো শব্দরূপ সেগুলোকে বলবো নাম। আর যেটা সামান্য, সামান্য রয়েছে বলতে ধরো যেগুলো সর্বনাম রয়েছে সেগুলোকে আমরা বলবো সামান্য সত্ত্ব বা সামান্য নাম। আর যেগুলো বিশেষ বিশেষ রয়েছে, ধরো গৌরাষ্ক পুরুষ হস্তি, এগুলো হচ্ছে আমাদের বিশেষ নাম। আর যেগুলো হচ্ছে ভাব সামান্য হচ্ছে কোনটা? ধরো অস্থি, ভবতি এগুলো। আর যেগুলো হচ্ছে বিশেষ ধাতুরূপ রয়েছে, ধরো পঠতি, করতি, গচ্ছতি, এগুলো হচ্ছে ভাব বিশেষ। এই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে জিনিসটা। যদি আর অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এর পরবর্তীকালে তোমরা কোন বইটা পড়তে চাও সেটাও আমাকে জানাতে পারো, তাহলে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকলকে ধন্যবাদ, সকলকে শুভ সন্ধ্যা।